5 বছর পূর্বে সেদিন ছিল আমার ননদ সানা আর আমার ভাইয়া আহানের বিয়ে। ভালোবেসেই বিয়ে করেছিল তারা। তবে ওনার, আরিশ, আর আমার সম্পর্কটা খুব যে একটা মধুর সম্পর্ক ছিল তেমনটা নয়। তার কারণটা হয়তো আমাদের মাঝে থাকা তৃতীয় ব্যক্তিটা। তৃতীয় ব্যক্তি কথাটা শুনে আবির অবাক হয়ে বলল, আপনার আর আপনার স্বামীর মাঝে কোনো তৃতীয় ব্যক্তি? মানে ঠিক কিভাবে? আর কে সেই তৃতীয় ব্যক্তি তার আমি তো কিছুই বুঝতে পারলাম না। আরু এবার আবিরের দিকে তাকিয়ে মুচকি হেসে তার থেকে চোখ ফিরিয়ে নিয়ে বলল, বুঝতে পারছেন না তাই না? আসল কথাটা জানেন কি, আমার জীবনটা বড়ই গোলমেলে। তবুও আপনি যখন সবটা জানতে চাইছেন তবে শুনুন। তখন আমি কলেজে পড়ি, কতই বা বয়স হবে 17 কিংবা 18। আমার আলাপ হয় আমার প্রাক্তন প্রেমিক ইলমাজের সাথে। মানুষটাকে দেখলে বড্ড প্রেমিক পুরুষ বলে মনে হতো। সে যাই হোক, এত পুরনো আবেগকে গুরুত্ব না দেওয়াই ভালো। তবে শুনুন। তার সাথে আলাপটা হঠাৎই, অনেকটা ভার্চুয়াল লাইফের প্রেম যাকে বলে আর কি। তার সাথে আমার সরাসরি আলাপে প্রেম হয়নি। প্রথমে সে আমাকে শপিং মলে দেখে, তারপরে আমার সম্পর্কে আরও বেশি জেনে শুনে তারপর সেখান থেকে ফোনালাপ শুরু হয়। ধীরে ধীরে গড়ে ওঠে আমাদের মধ্যে সম্পর্ক। বেশ ভালোই ছিল দিনগুলো। ফাল্গুনের প্রথম দিনে উনার সাথে আমার হয় প্রথম দেখা। ধানমন্ডি লেকের কাছে ওনার জন্য অপেক্ষা করছিলাম। উনিও হাতে করে ফুল এনে আমার পাশে রেখে আলতো করে আমার চোখ দুটো চেপে ধরেছিলেন। আর আমিও তার উপস্থিতি অনুভব করছিলাম। উনি ভালোবাসার প্রকাশে হাঁটু গেড়ে আমার সামনে বসতে গেলেই হঠাৎ একটা শক্ত হাতের জোরালো ঘুষি তার মুখে পড়তেই উনি মাটিতে পড়ে গেলেন। তারপরে সামনে থাকা ব্যক্তিটা ওনাকে বেধড়ক মারতে লাগলেন। আমি আটকাতে পারিনি সেদিন। লোকজন এসে ইলমাজকে ছাড়িয়েছে, তার আগে ইলমাজ আধমরা হয়ে গেছেন। কথাটা শুনতাই আবিরের মধ্যে কৌতূহল জেগে উঠল। ধরফর করে উঠে বলল, কে সেই মানুষটা যে এভাবে ইলমাজকে নির্মমভাবে মেরেছে, আর তার দোষটাই বাকি ছিল? আরু এবার একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, ইলমাজের একটাই দোষ ছিল যে উনি আমাকে ভালোবেসেছিলেন। আর আমিও যে কেবলমাত্র একজনের, তা শুধুমাত্র আরিশ খানের। সেই কারণেই হয়তো আরিশ খান আমাকে অন্য কারো সাথে সেদিন সহ্য করতে পারেনি। সেই মানুষটা ছিলেন আমার স্বামী আরিশ খান। তার আর একটা সম্পর্ক ছিল যে উনি আমার ফুপির ছেলে। ওনাকে আমি খুব ভয় পেতাম বড় ভাইয়া হিসাবে। তারপর তারপর কি হলো? অনেকটা কৌতূহলের সাথে বলল আবির। তারপর আর কি? সেই দিনের পর থেকে জন্মালো আমার আরিশের প্রতি তীব্র ঘৃণা। এরপর ইলমাজের সাথে দেখা করার কথা আর দ্বিতীয়বার ভাবিনি। তৈরি হলো ইলমাজের সাথে দূরত্ব আর ওনার, আরিশ, প্রতি রাগ আর তীব্র ঘৃণা। ইলমাজের প্রতি দূরত্ব যখন অনুভব করলাম তখন কখনো ভাবিনি যে তার থেকে এতটা দূরে সরে যেতে হবে আমাকে। আমি আর তার, ইলমাজের, সাথে কখনো দেখা করিনি এটা ভেবে যে ওনার সাথে দেখা করলে যদি অরিশ আবার ওনাকে মারে তখন। সেই ভয়টা বড্ড কাজ করত। তাহলে আরিশের সাথে আপনার বিয়ে হলো কিভাবে, আর ইলমাজের সাথে কি পড়ে আপনার আর কখনো দেখা হয়নি? আরু এবার খানিকটা উচ্চস্বরে হেসে বলল, উনার সাথে আমার বিয়েটা আরও বেশি রোমাঞ্চকর একটা ব্যাপার জানেন তো? কেন রোমাঞ্চকর হতে যাবে কেন? আবির যেন আর পরের কাহিনী শোনার জন্য অপেক্ষা করতে পারছে না। কাহিনীটা রোমাঞ্চকর এই কারণেই কারণ আমার বিয়ে হচ্ছিল অন্য একজনের সঙ্গে। তবে ওই যে আমি যে শুধু আরিশ খানের আর কারণ না, সেই জন্যই হয়তো বিয়েটা হয়নি। মানে? আমার বিয়ের আসর থেকে উনি আমাকে জোর করে বিয়ে করেছিলেন আমার ইচ্ছার বিরুদ্ধে, তবে সেটা শুধু আমি আর সে জানত, আর কেউ না। উনি বলেছিলেন আমার গর্ভে নাকি ওনার অনাগত সন্তান আছে, আর আমি সেই সন্তানকে রেখে অন্য কাউকে বিয়ে করছি। তাহলে আরশিয়ান কি অবৈধ সন্তান? কতটা আবির মনে মনে ভাবল, কিন্তু যতক্ষণ না পুরোটা শুনছে ততক্ষণ কিছু বলতে পারছে না। তারপর ওনার সাথে আমার বিয়ে হয়। উনি আমাকে পেয়ে যেন পুরো দুনিয়া পেয়ে গেছেন, কিন্তু ওনার এই মিথ্যা বলে আমাকে নিজের করে পাওয়া কাজটা যেন আমি কোনোভাবেই মেনে নিতে পারিনি। শুরু হলো ওনার প্রতি আমার তীব্র ঘৃণা। বারবার ওনার সাথে খারাপ ব্যবহার করলাম। ওনাকে উঠতে বসতে কথা শোনাতাম। দূরে দূরে থাকতাম সব সময়।
আবির বুঝতে পারল যে ও যা ভেবেছে তা ভুল। আরুর এক একটা কথা ও শুনছে আর ওর গায়ে কাঁটা দিয়ে উঠছে, তবুও মুখে তেমন উত্তেজনা প্রকাশ করতে পারছে না। জানেন তো, ফাল্গুনের দিনগুলোকে আমি বরাবরই খুব ভয় পেতাম, কারণ সেই ফাল্গুনের দিনেই আমি ইলমাজকে হারিয়েছিলাম, তাই হয়তো এমন ভয় পেতাম। হঠাৎ ফাল্গুনের প্রথম দিন উনি যেন কেমন নিজেকে দমিয়ে নিলেন। আরিশ খানের মাঝে যে রাগ আর জেদটা থাকে তা যেন এক নিমেষেই থেমে গিয়েছিল। সেদিন ওনার সেই থমকে যাওয়ার সুযোগ নিয়ে ওনার প্রতি আমার সমস্ত রাগ অভিমানের কথা প্রকাশ করেছিলাম, আর উনিও ইলমাজের প্রতি এমন কাজে নিজেও খুব অনুতপ্ত ছিলেন। আর যাই হোক, ভালোবাসাটা কোনো অপরাধের নয়, সেটা উনি হয়তো ভালোভাবেই বুঝতে পারতেন। উনি আমাকে সেদিন একান্তে আমাকে নিজেকে একবারের মতো পেতে চাইলে ইলমাজের প্রতি ঘটা সবকিছুর রাগ আর অভিমানে বলেছিলাম যে আমি কেবল তাকে ঘৃণা করি এবং একমাত্র তার কারণেই আজ ইলমাজ আমার সাথে নেই। সেদিন আমার সেই কথাটা শুনে উনি বলেছিলেন যে আর কখনো উনি এভাবে আর আমাকে বিরক্ত করবেন না, ফিরিয়ে নিয়েছিল তার নিজের অধিকারবোধ। তারপর হঠাৎই একদিন এক আন্টি বলেছিলেন যে নিজের স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষের কথা ভাবাও গুনাহ, আর পরকীয়ার মতো সম্পর্ক যেখানে তিনটি মানুষের জীবন জড়িয়ে থাকে সেই সম্পর্কগুলোর মতো খারাপ কিছু হয় না। সেই দিনের সেই কথাগুলো শোনার পর নিজের মনের মাঝে অদ্ভুত এক খারাপ লাগা কাজ করছিল, তাছাড়া এক অদ্ভুত অপরাধবোধও কাজ করছিল ওনার প্রতি। মনে হয়েছিল যে ওনার সাথে আমি যা করছি সেগুলো ঠিক না, তাই পুরনো সবকিছু ভুলে যদি নতুন করে সবটা শুরু করা যায় তাহলে ভবিষ্যতে আমাদের জীবনটা গুছিয়ে নিলেও গোছানো যেতে পারে। আর এমনকি আমাদের মাঝে ইলমাজও উপস্থিত নেই, তাই কেন একটা তৃতীয় ব্যক্তির জন্য নিজেদের মধ্যে সম্পর্কটাকে নষ্ট করব। সেই ভেবে নিজেকে গুছিয়ে নিয়েছিলাম। ধীরে ধীরে ওনার প্রতি অনুভূতিগুলো সক্রিয় হয়ে উঠতে লাগল, ভালোবাসতে শুরু করলাম। তবে উনি তা বুঝতে পারেননি, নিজেকে সবসময় আমার থেকে দূরে সরিয়ে রাখতেন। ইতিমধ্যে উনিও আমাকে ইলমাজের কাছে ফিরিয়ে দেবেন বলে ঠিক করেই নিয়েছিলেন। সেদিন ছিল আমার ভাইয়ার বিয়ের দিন, আমি ছিলাম বরপক্ষ আর উনি ছিলেন কন্যাপক্ষ। ভেবেছিলাম সেদিন ওনাকে নিজের মনের কথা জানাব। বিয়ে বাড়িতে পৌঁছানোর পর উনি আমাকে হঠাৎ রাস্তায় ডাকলেন ফোন করে, তারপর আমিও ওনার পথ অনুসরণ করে রাস্তায় গিয়েছিলাম। সেখানে উনি আমাকে ডেকে বলেছিলেন। কথাটা বলে আরু থেমে গেল, ওর গলা ধরে আসছে। পরের কথাগুলো ও কিভাবে বলবে তা ওর জানা নেই। আরুকে থামতে দেখে আবির বলে উঠল, কি বলেছিলেন উনি সেদিন? কৌতূহলী হয়ে আরুর এবার নিজেকে শক্ত করে নিয়ে বলল, উনি আমাকে বলেছিলেন যে উনি আমাকে ভালোবাসেন ঠিকই, কিন্তু এটা ওনার ব্যর্থতা যে উনি আমাকে ভালোবেসে তার ভালোবাসাটাকে প্রকাশ করতে পারেনি, এবং আমিও তার ভালোবাসাটা বুঝতে অক্ষম। কিন্তু উনি চাই যে আমি যেন আমার জীবনে নিজের সঠিক ভালোবাসাটাকে অর্থাৎ ইলমাজকে ফিরে পাই, তাই তিনি আমাকে সেদিন ইলমাজের হাতে তুলে দিয়ে হারিয়ে গিয়েছিলেন। তবে এটা ওনার কাছে অজানাই রয়ে গিয়েছিল যে ইলমাজ বিবাহিত। আমার থেকে দূরে সরে যাওয়ার 1 বছর পরই সে, ইলমাজ, বিয়ে করেছে। আরিশ এটা জানতেন না, আর ইলমাজ ও আরিশকে কথাটা কখনো বলেননি। ইলমাজ যদি সেদিন ওনাকে একটি বারও বলতেন যে ইলমাজ নিজে বিবাহিত, সে আর এখন আরুকে চাই না, তাহলে হয়তো আজ আমার আরিশ আমারই থাকত। আজ আমি ইলমাজকে বড্ড ঘৃণা করি, কারণ উনার জন্য আজ আমার প্রিয় মানুষ আমার কাছে নেই। কথাটা বলে আরু জোরে শব্দ করে কেঁদে উঠল। হাঁটুতে মুখ গুজে কাঁদছে আরু। হঠাৎ কারোর কান্নার আওয়াজ পেয়ে চমকে উঠল আবির। আরুর দিকে তাকিয়ে দেখল আরুর কান্নার যেন কোনো বিরাম নেই। এতক্ষণ ধরে আরুর কথা শুনতে শুনতে আরুর 5 বছরের জীবনের ঘোরের মধ্যে চলে গিয়েছিল আবির। এ যেন সত্যিই এক রোমাঞ্চকর কাহিনী। মেয়েটা কতটাই না কষ্ট পাচ্ছে আজও, আর এইসব আবির কল্পনা করার চেষ্টা করলেও কল্পনা করতে পারছে না। এ কষ্টের যেন কোনো কল্পনা হয় না, তা যেন কেবলই অনুভব করার জন্য। আবির বাকরুদ্ধ, ও আরুকে কি বলে সান্ত্বনা দেবে তা ওর জানা নেই। আবির আরুর দিকে রুমাল বাড়িয়ে দিয়ে গেলেই আরু মুখ তুলে তাকিয়ে হাত দিয়ে চোখের জলটা মুছে নিয়ে বলল, এসবের কোনো প্রয়োজন নেই, এই সমস্ত দিন আমি অনেক আগেই পার করে এসেছি। কথাটা বলে মেঝে থেকে উঠে বেলকুনিতে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, যেদিন হয়তো উনি ফিরে আসবেন সেদিন আমার অভিযোগের আর কোনো শেষ থাকবে না। আমার জন্য না হলে আমার আর্শিয়ান এর জন্য অভিযোগ করব।
আবিরের মনে অনেকক্ষণ ধরে একটা প্রশ্ন জাগছে, কিন্তু প্রশ্নটা আরুকে কি করা উচিত হবে সেটা আবির বুঝতে পারছে না। তবুও সমস্ত লজ্জা কাটিয়ে বলেই ফেলল, তাহলে আরশিয়ান কিভাবে কি? কথাটা এক নিমেষেই আবির বলে ফেলল। কথাটা বলার পর আরুর দৃষ্টি দেখে বুঝতে পারল যে প্রশ্নটা হয়তো আরুকে ওর করা উচিত হয়নি। আরু আবিরের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, আরশিয়ান আমাদের সন্তান, উনার আর আমার ভালোবাসার প্রকাশ। কথাটা শুনে আবির আর কথা বাড়াল না। আপনাকে আমি নিজের ভাইয়ের মতো ভাবি, তাই আপনাকে বললাম এগুলো। আমি আমার জীবনের কথা কখনো কাউকে বলি না, তবে আজকে নিজেকে বড্ড অস্থির লাগছিল আর কথাগুলো আপনাকে বলতে ইচ্ছা হলো বলেই ফেললাম। ভাইয়া শব্দটা শুনে আবিরের কিঞ্চিত খারাপ লাগল, কিন্তু খারাপ লাগাটা বেশিক্ষণ থাকল না, কারণ আজ ও বুঝতে পারছে আরু কেন এত সাহসী। মেয়েটা জীবনের অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে, তারপর এই পর্যায়ে এসেছে। আরু আর আরিশের ভালোবাসা দেখে ও মুগ্ধ, তাই অযথা আরুকে কে নিয়ে স্বপ্ন না দেখাই ওর জন্য শ্রেয় বলে নিজের মনকে সান্ত্বনা দিল আবির। আবিরকে কথাটা বলে হঠাৎ আরুর 4th ফ্লোরের ব্যালকনির দিকে চোখ যেতেই আরু কাউকে দেখেই চেঁচিয়ে বলল, ওই তো আমার আরিশ ওখানেই আছে, আমি বলেছিলাম না? কথাটা বলে আরু তাড়াতাড়ি করে দৌড়ে রুম থেকে ছুটে বেরিয়ে গেল। হঠাৎ এত অল্প সময়ের মধ্যে এত কিছু হয়ে গেল যে আবির কিছু বুঝতে পারল না। আরিশ এসেছে কথাটা বলে আরু বেরিয়ে গেল, তার মানে নিশ্চয়ই আবার কোনো একটা দুর্ঘটনা ঘটবে দুপুরের মতো। আবার যেন সবকিছু জটিল না হয়, তার জন্য আবির ও আরুর পিছন পিছন ছুটতে লাগল। ইতিমধ্যে আরু সিঁড়ি দিয়ে নেমে তিতাসের রুমের সামনে গিয়ে পৌঁছেছে। তিতাসের রুমের দরজা ধাক্কাতে ধাক্কাতে বলল, আমি জানি আপনি এখানে আছেন, প্লিজ দরজা খুলুন, প্লিজ আমার থেকে দূরে সরে থাকবে না, আমি যে আর পারছি না আপনাকে ছেড়ে থাকতে, আপনি কি বোঝেন না আমি আপনাকে ছাড়া কিছু ভাবতে পারি না। ভর সন্ধেবেলায় এইরকম হৈহুল্লোড়ের আওয়াজ পেয়ে তিতাস বেরিয়ে এসে দেখল আরুকে। আবার আরুকে দেখে তিতাস দরজা বন্ধ করে নিতে গেলেই আরু তিতাসকে সরিয়ে আবার ওর রুমের ভিতর ঢুকে গেল। চেঁচাতে লাগল আরু আর বারবার বলছে, আরিশ প্লিজ আপনি বেরিয়ে আসুন। আপনি লুকিয়ে আছেন কেন? প্লিজ সামনে আসুন। আবির এসে দেখল আরু ইতিমধ্যে শোরগোল শুরু করে দিয়েছে। আরুকে যতক্ষণ আবির থামাতে গেল ততক্ষণে তিতাস পুলিশের কাছে কল করেছে। জেলের মধ্যে বসে আছে আরু, আর চারিদিকের একরাশ মশা ওকে ঝেঁকে ধরেছে। হাঁটুতে মুখ গুজে বসে আছে ও। আরশিয়ান জেলের লোহার রড ধরে আরুর দিকে তাকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আরুর সেদিকে হেলদোল নেই, পাগল পাগল লাগছে ওকে দেখতে। হঠাৎ জেলের একজন লেডিস কনস্টেবলের তালা খুলে জেলের ভিতরে ঢুকতেই আরু মুখ উঁচু করে তার দিকে তাকালো। আরুর চোখ মুখের অবস্থা ভয়ঙ্কর, চোখ দুটি লাল, চুলগুলো উস্খুস্ক। এক নজরে ওনার দিকে দেখে আরশিয়ানকে বলল, তোমার পাপা আছে আরশিয়ান, আমার খুব কাছেই আছে, আর ওই 4th ফ্লোরেই আছে। তোমার পাপা আসবে আরশিয়ান, তোমার পাপা আসবে। আরুর এমন কথা শুনে জেলের ওই মহিলা কনস্টেবল আরুর গালে ঠাস করে একটা চড় মারতেই আরু মেঝেতে পড়ে গেল। মহিলা কনস্টেবল আরুর চুলের মুঠি ধরে দাঁড় করিয়ে বলল, বেহায়া মেয়ে, তোর লজ্জা লাগে না? আজ তোর এই বেহায়াপনা অবস্থার জন্য তোর স্বামী তোর কাছে নেই, বেহায়া কোথাকার। বলে আরুকে ধাক্কা দিয়ে গেটের দিকে ছুড়ে দিল। জেলে দরজা খুলতেই আরশিয়ান জেলের ভিতরে ঢুকে আরুকে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। আরুও ছেলেকে ঝাপটে ধরল। ওরা খুব খারাপ মাম্মাম, খুব খারাপ, তোমাকে খুব কষ্ট দেই, ওদের ভালো হবে না কখনো। আবির পুলিশের সাথে কথা বলছিল, হঠাৎ করে ভেতর থেকে চিল্লাপাল্লার আওয়াজ শুনে আরুর কাছে দৌড়ে ছুটে এসে বলল, কি হয়েছে তোমার? আর কিসের এত আওয়াজ? মহিলা কনস্টেবল আবিরকে উদ্দেশ্য করে বলল, মেয়েটা একদম বেহায়া, রাত দুপুরে পরপুরুষের ঘরে ঢুকে যায়, তাই তো আজ ওর স্বামী নেই, বেহায়া কোথাকার। আরুর সম্বন্ধে এমন কটূক্তি শুনে আবিরের মাথা গরম হয়ে গেল। আর যাই হোক, ও তো সবটা জানে আরুর ব্যাপারে। বেশ জোর গলায় বলল, না জেনে কোনো কিছু নিয়ে একদম খারাপ মন্তব্য করবেন না। আবিরের কথা শুনে মহিলা কনস্টেবল আরুকে মনে মনে গালিগালাজ করতে করতে চলে গেল।
আবিরের কথাগুলো আরুর কানে যাচ্ছে। আজ নিজেকে বড্ড ফুরবল লাগছে খুব। জীবনের মাটা ওর আর নেই, তাহলে কি ও আরিশকে ভুলে যাবে? যেই মানুষটা ওর জীবন থেকে নিজে নিজে হারিয়ে গেছে তাকে কি হারিয়ে যেতে দেওয়াই ভালো, নাকি তার আশায় দিন গুনবে ও? আরশিয়ান আরুর কোলে মাথা রেখে শুয়ে আছে। ওকে দেখে মনে হচ্ছে যেন ঘুমাচ্ছে, আর ওর বিছানার পাশে থাকা চেয়ারটাতে বসে আছে আবির। বেশ কিছুক্ষণ নীরবতা কাটিয়ে আবির বলে উঠল, আপনার কি এখনো মনে হয় যে আরিশ আবার ফিরে আসবে? আমার কিন্তু তা মনে হয় না, আর ওনার জন্যই আপনি সমাজের মানুষের কাছে এতটা অপদস্থ হচ্ছেন। তাই পুরনো সবকিছু ভুলে নতুনভাবে কি শুরু করা যায় না জীবনটাকে? এইভাবে আর কতদিন একটা মানুষের জন্য অপেক্ষা করবেন? কথাটা শোনা মাত্রই আরও আবিরের দিকে এমন এক প্রকার দৃষ্টি নিয়ে তাকালো যে আবিরের চোখের দিকে তাকালো যে আবিরের পক্ষে আর আরুর দিকে তাকিয়ে থাকা সম্ভব হল না। মাথাটা নিচু করে নিয়ে বলল, না, আমি আসলে তেমনটা বলতে চাইনি। আসলে দেখতেই তো পাচ্ছেন সমাজের মানুষ আপনাকে কত নোংরা কথা শোনাচ্ছে, তাই বললাম আর কি। সমাজের মানুষকে আমি পরোয়া করি না, আমি নিজের মতো চলতে পছন্দ করি, আর আশা করি আপনি আমার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করতে আসবেন না। কথাটা শুনে আবিরের একটু খারাপ লাগছে, তবুও আরুর মনের অবস্থা বুঝে বলল, আপনি যা ভালো বোঝেন তাই করেন। আচ্ছা, এখন আমি আসছি, বলে রুম থেকে বেরিয়ে গেল। আবির চলে যেতেই আরু আরশিয়ানের দিকে দৃষ্টিপাত করল। অনেকক্ষণ ধরে ছেলেটার দিকে তাকিয়ে আছে, মুখটা একেবারে শুকনো লাগছে, কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে গেছে, আর সেখানে আরুর চোখ থেকে এক ফোঁটাও জল গড়ায়নি। হয়তো আজ নিজেকে পাথরের মতো শক্ত করে নিয়েছে, তাই দাঁতে দাঁত চেপে গিয়ে মুখের ভিতরের খানিকটা নরম মাংস কেটে রক্ত বেরিয়েছে। যদিও সেটা কেউ দেখেনি, জেলে ঢোকানোর পরপরই মহিলা কনস্টেবলটা ওর গাল চেপে ধরেছিল, তখনই দাঁতের সাথে দাঁত লেগে নরম মাংস কেটে রক্ত বেরিয়েছে। আরও একটা দীর্ঘশ্বাস নিয়ে আরশিয়ানকে নরম গলায় বলল, আমার চকলেট বয়টার খুব খিদে পেয়েছে, তাই না? হঠাৎ করে আরশিয়ান মাথা নাড়িয়ে না জানালো যে তার খিদে পায়নি। আরও আরশিয়ানের মাথায় হাত বুলিয়ে মুচকি হেসে বলল, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি খাবার বানিয়ে আনছি। বলে আরু নামতে গেলেই আরশিয়ান শক্ত করে আরুর কোমরটা জাপটে ধরে বলল, তুমি কোথাও যাবে না মাম্মাম, আমাকে একা রেখে তুমি যেখানে যাবে না, যেখানে যাবে আমাকে নিয়ে যাবে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আরু আরশিয়ানের কপালে চুমু দিয়ে আরশিয়ানকে কোলে তুলে নিল। রান্নাঘরে আরশিয়ানের জন্য খাবার বানাচ্ছে, আর আরশিয়ান ওর শাড়ির আঁচল ধরে আরুর সাথে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। আরু সবসময় চায় ওর নিজের জীবনের কুলুষিতা যেন কখনো ওর ছেলে অবধি না পৌঁছাতে না পারে, কিন্তু এই মুহূর্তের পরিস্থিতিতে যা যা হচ্ছে তাতে আরশিয়ানের ছোট্ট মনে এফেক্ট পড়ছে অনেকটাই। এমনভাবে চলতে থাকলে ওর ছেলের শৈশবটা নষ্ট হয়ে যাবে, তাই আর কিছু ভুল করতে চাই না ও। সকাল সকাল আরু অফিস যাবে, কিন্তু আরশিয়ানকে একা তো রেখেও যেতে পারবে না। তাই আরশিয়ানকে রেডি করে নিচে নামলেই আবির ওদেরকে দেখে বলে উঠল, কোথাও যাচ্ছেন? হমম। কোথায়? আরু সোজাসাপটা উত্তর দিল, অফিসে। আরশিয়ানকে নিয়ে যাচ্ছেন যে? আরশিয়ান না গিয়ে আর কি করবে? আরশিয়ানকে আগের স্কুল থেকে ছাড়িয়ে এনেছি, তাই এখনো নতুন স্কুলে ভর্তি না করানো অবধি আরশিয়ানকে আমি নিয়ে যাব। আরশিয়ানকে আপনি ওই স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে চলে এসেছেন। আপনি কি জানেন না যে ওটা কত বড় নামকরা স্কুল? আরও অযথা কারোর কাছে কৈফিয়ত দিতে বাধ্য নই, তাই আবিরকেও কিছু বলতে চাইছে না, কিন্তু আবিরের এমন কথায় ওর রাগের মাত্রাটা বেড়ে যাচ্ছে। তবুও নিজেকে সংযত করে নিয়ে বলল, আমার ছেলেকে আমি কোথায় পড়াবো আর কোথায় না পড়াবো সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত একটা ব্যাপার, তাই অযথা যেচে যেচে কিছু জানতে না আসাই শ্রেয়। আরুর কথায় আবিরের খারাপ লাগল, মনে ভিতর গেথে থাকা কথাটা বলে উঠল, কালকে থেকে আপনি আমার সাথে অদ্ভুত একরকম ব্যবহার করছেন। আপনি কি কোনো কারণে আমার ওপর রেগে আছেন? আপনিই তো বললেন যে আমি আপনার ভাইয়ের মতো, তাই তো আপনাকে সাহায্য করতে চাইছি, আর কিছু না। যদি ভাবেন যে আপনার এই সাহায্যের পিছনে আমার কোনো উদ্দেশ্য আছে, তাহলে আমি আর আপনাকে কখনো সাহায্যের জন্য এগিয়ে আসব না।
আবিরের বলা কথায় এক প্রকার অভিমানের আঁচ পেয়ে আরুর একটু খারাপ লাগল, তাই নিজেই হঠাৎ করে বলে উঠল, আপনি একটু আরশিয়ানকে দেখে রাখবেন যতক্ষণ না আমি অফিস থেকে ফিরি, শুধু ততক্ষণের জন্য। আরুর মুখ থেকে এমন কথা শুনে আবিরের মুখটা যেন চমকিত হল, একরাশ উৎফুল্লতার সাথে বলল, অবশ্যই, আরশিয়ান তো আমার নিজের লোকের মতোই, বলে আরিশয়ানকে কোলে তুলে নিল। আবির ছোট্ট একটা হাসি দিয়ে বলল, আপনি তাড়াতাড়ি যান, না হলে আবার দেরি হয়ে যাবে। আরু আরিশিয়ানের দিকে তাকিয়ে বলল, আমার চকলেট বয়টা যেন একটুও দুষ্টামি না করে কেমন। ওকে মাম্মাম। আরু আবির আর আরশিয়ানের থেকে বিদায় নিয়ে অফিসে রওনা দিল। অফিসে বসে আছে আরু নিজের কাজে মনোযোগ দিয়ে। অফিসে বসের জায়গায় আপাতত কেউ নেই, ম্যানেজার সমস্ত কিছুর দায়িত্ব নিয়েছেন। পাশের ডেস্কে লারা তার বয়ফ্রেন্ডের সাথে বসে গল্প করছে, মাঝে মাঝেই মুচকি মুচকি হেসে উঠেছে, তার শব্দ আরুর কানে পৌঁছেছে। লারার কথার মাঝে মাঝে টিভি থেকে ভেসে আসা শব্দটা বড্ড কানে বাজছে, আর তাতে এরকম বলা হচ্ছে, দিন দিন বেড়েই চলেছে নারী পাচারকারীদের সংখ্যা, ধর্ষণ হচ্ছে প্রচুর পরিমাণে, নারী সমাজে মেয়েদের নিরাপত্তা নিয়ে আন্দোলন বাড়ছে। গত 3 দিন আগে বগুড়ার এক পরিবারের 3টে মেয়ে কলেজ থেকে ফেরার পথে হঠাৎ করে উধাও হয়ে যাওয়ায় চলছে পুলিশি তদন্ত। অনুমান করা হচ্ছে সেগুলো নারী পাচারকারীর কাজ, তবে কে এই নারী পাচারের মূল কাণ্ডারি তা খতিয়ে দেখা হচ্ছে। কথাটা শোনা মাত্রই আরু ওর 2 কান 2 হাত দিয়ে শক্ত করে চেপে ধরল। এগুলো আর সহ্য করা যায় না। কেন সমাজে নারীদের প্রতি এত ব্যভিচার, এত অত্যাচার হয়ে আসছে, তার কোনো প্রতিবাদ হয় না কেন? কেন? আরুর মুখশ্রী রাগে পরিবর্তন হয়ে রক্তিম আভা গ্রহণ করেছে। যদি সেই পাচারকারীদের সামনে পেত তাহলে হয়তো এক ঘায়েলেই শেষ করে দিত তাদেরকে। হঠাৎ করে পিছন থেকে শেফালি বলে মেয়েটা আরুর কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? আরু থতমত খেয়ে চমকে গিয়ে বলল, কই না তো। তাহলে এইভাবে কানে হাত দিয়ে রয়েছে তাই ভাবলাম। না না, আমার কিছু হয়নি, কিন্তু তুমি কিছু বলবে? হ্যাঁ, একটা কথা বলার ছিল, তুমি বোধহয় জানো না। কি কথা? আরু অবাক হয়ে, আরে আমাদের অফিসের বস, ওনার কথা কিছু জানো না? কই না তো। কেন, কি হয়েছে ওনার? উনি তো জেলে। আরু ভ্রু কুঁচকে বলল, আরে তাহলে তো দেখছি তুমি কিছুই জানো না এই ব্যাপারে। আসলে কালকে রাত্রে উনি নাকি জেল থেকে পালিয়ে গিয়েছিলেন, তারপর আজকে সকালে ওনার ডেড বডি পাওয়া যায় বনানী 1 নম্বর রোডের কাছে। খুব খারাপভাবে নাকি ওনাকে মারা হয়েছে। কথাটা শুনতে আরুর সারা শরীর শিউরে উঠল। কিভাবে এসব হলো? আর উনি নিজে থেকেই বা পালালো কিভাবে? রীতিমতো অবাক লাগছে আরুর। আরু থতমত খেয়ে বলল, কিভাবে এত কিছু হলো? সে তো আমিও জানি না। উনার ডেড বডি পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। যতক্ষণ না রিপোর্ট আসে ততক্ষণ কিছু বলা যায় না। আরুর মুখে গভীর ভাবনার ছাপ দেখে শেফালি বলল, আরে কোনো চিন্তা করো না, তোমার ভয়ের কোনো কারণ নেই। তাছাড়া আরেকটা খবর পাওয়া গেছে। আরু ভ্রু কুঁচকে বলল, কি? উনি ওই নারী পাচারের সাথে যুক্ত ছিলেন। উনি মেন একজন না হলেও উনি নাকি সেই দলের মধ্যে একজন ছিলেন। এরকম আরও কিছু কথা বলে শেফালি সেখান থেকে চলে গেল। আরুর মনে এখন শান্তি লাগছে। কথাটা শুনে প্রথমে একটু খারাপ লাগলো ওর, কিন্তু এখন অদ্ভুত এক প্রশান্তি ছেয়ে যাচ্ছে ওর মনে। সমাজের এমন ব্যভিচারীদের বাঁচার কোনো অধিকার নেই, যারা নারীদের সম্মানই করতে জানে না। আজ এক ব্যভিচারীর দমন হল। আজকে আরুর মনটা বেশ ভালো। কয়েকদিনের টানা ঝড়ঝাপটার পর আজকে যেন প্রাণ খুলে নিঃশ্বাস নিচ্ছে। অফিস থেকে ফিরে আরশিয়ানের তুমুল দাবি যে সে আজ তার মাম্মামের সাথে পার্কে যাবে। ওর সব ফ্রেন্ডসদেরকে দেখে যে তারা সবাই তাদের বাবা মায়ের সাথে পার্কে যায়, তাই আজ আরশিয়ান ও যাবে। ছেলের এই দাবি আরু কখনোই ফেরাতে পারবে না। তাছাড়া পরের সপ্তাহ থেকে আরশিয়ান নতুন স্কুল জয়েন করছে, তখন আরশিয়ান খেলাধুলা করার সময়টা কম পাবে। তাই এখন যখন ফ্রি আছে, তাই আরশিয়ানের এটুকু দাবি আরু রাখতেই পারে। আরু অফিসে যাওয়ার পর আবির আরশিয়ানকে সাথে করে নিয়ে নতুন স্কুলে ভর্তি করিয়ে এসেছে। কথাটা শুনে খুব খুশি হয়েছে আরু।
তাতে করে ওর আবিরের প্রতি শ্রদ্ধা ভক্তিটা অনেকটাই বেড়ে গেছে। আরু বেঞ্চের উপর বসে আছে আর আরশিয়ান দোলনায় দোলা চড়ছে। আরশিয়ান এর উপর থেকে চোখ সরিয়ে নিয়ে আরু একটু চোখটা বন্ধ করে মাথা নিচু করে বসে রইল। কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলেই হঠাৎ করে কানে ছেলের কান্নার আওয়াজ পেতেই আরুর বুকের ভেতর ধক করে উঠল। তাড়াতাড়ি করে আরশিয়ানের দিকে ফিরে দেখল আরশিয়ান কাঁদছে, আর তাকে কোলে নিয়ে বুকের সাথে জড়িয়ে রেখে তার কান্না থামানোর চেষ্টা করছে আরিসের মতো দেখতে হুবহু একটা মানুষ। মানুষটাকে দেখে আরুর বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। তাহলে সত্যিই কি ওর চোখ এতবার ভুল করে? সব জায়গাতেই কি ও আরিশকে দেখে? এবারের মানুষটাকে আর আরিশ ভেবে ভুল করবে না ও, বারবার হামলে পড়বে না ও তার বুকে। আরুর ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে, তবুও ছেলেকে কাঁদতে দেখে দৌড়ে ছুটে গেল আরু। আরু দৌড়ে দৌড়ে ছুটে যাচ্ছে আর লোকটার গলার কণ্ঠস্বর ওর কানে ভেসে আসছে। উনি আরশিয়ানকে বুকের সাথে জড়িয়ে নিয়ে আরশিয়ানের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলছেন, কাঁদে না চ্যাম্প, তুমি না স্ট্রং, চোখ মোপরা কখনো কাঁদে না, সব সময় ঘুরে দাঁড়ায়, এটুকুতেই কাঁদলে হবে। আরশিয়ান যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আরশিয়ান দোলনা থেকে আছড়ে পড়ে গেছে, তাই প্রচণ্ড জোরে আঘাত পেয়েছে, পায়ের কিছু অংশ কেটে গেছে। লোকটার কাছে গিয়ে সামনে দাঁড়াতেই লোকটাকে দেখে আরু দেখল মানুষটা আর কেউ না তর আরিশ। তবুও বারবার মানুষটার ছলনার শিকার হতে হতে ও দমে গেছে। এতক্ষণ ধরে অনেক চেষ্টা করেছে নিজেকে আটকে রাখার, কিন্তু সত্যি যখন মানুষটাকে আরও কাছ থেকে দেখল তখন হুবহু আরিশের মতো লাগছে লোকটাকে। এত ছলনা আর সহ্য করা যায় না। লোকটার কাছ থেকে আরশিয়ানকে ছিনিয়ে নিয়ে বুকে জড়িয়ে নিয়ে বলল, আরশিয়ান শুধু আমার, আর কারো নয়। আমি জানি আপনি আবার আমার কল্পনায় এসেছেন, আপনি শুধু আমার কল্পনাতে আসেন আর আমাকে এভাবে আবেগে ভাসিয়ে দিয়ে চলে যান, কিন্তু আর আমি আবার আপনার আবেগে ভাসব না, আপনাকে বুকে জড়িয়ে ধরে আপনার কাছে সকল অভিযোগ জানাব না, কারণ আমি জানি আমি আপনাকে স্পর্শ করলেই আপনি হাওয়ার মতো মিলিয়ে যাবেন, যেখান থেকে আমি আর আপনাকে ফিরে পাব না। আর উপরন্তু সমাজের মানুষের কাছে আমি একজন খারাপ আর ব্যভিচারী নারী হিসেবে পরিচিত হব। বারবার একই জিনিস যে আমি যে আর সহ্য করতে পারছি না। আরশিয়ানকে বুকে জড়িয়ে রেখে চোখ বন্ধ করে কথাগুলো একনাগারে বলে চলেছে আরু। আরুর সামনে থাকা লোকটা যেন আরু এই অনর্গল কথাবার্তায় অবাক। উনি অবাক হয়ে বললেন, এই যে মিস, আপনি তো দারুণ ডায়লগ বলেন দেখছি, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। এখন তো মনে হচ্ছে অভিনয়টা আপনার থেকেই আমাকে শিখতে হবে, তো আপনি যদি চান তো আপনাকে আমার হিরোইন বানাতেই পারি। আরুর দিকে চোখ টিপ মেরে। হঠাৎ এমন একটা মুহূর্তে এরকম কথা শোনার জন্য হয়তো আরু সত্যিই প্রস্তুত ছিল না। তাড়াতাড়ি ঝটপট করে চোখটা খুলে সামনে থাকা মানুষটার এমন কথাবার্তা শুনে তার দিকে নিষ্পলকভাবে তাকিয়ে রইল আরু। মানুষটাকে বোঝার চেষ্টা করছে, সত্যিই কি এটা ওর কল্পনা নাকি ওর আরিশ। না, মানুষ ওর কল্পনা বলে মনে হচ্ছে না। কল্পনা হলে আরিশ ওর কথার পরিবর্তে উত্তর জানাতে পারত না, তার মানে নিজের কাঙ্ক্ষিত মানুষটা ওর সামনেই আছে। আরু আরশিয়ানকে ওর কোল থেকে নামিয়ে আরিশের উদ্দেশ্যে বলল, আপনি কি আবার আমার সাথে ছলনা করছেন? কেন এরকম করছেন বলুন? আমার কি অপরাধ যে আপনি এমনটা করছেন? কেন আমাকে ভালোবাসছেন না, কাছে টেনে নিচ্ছেন না? আমি আবার কি করলাম? লোকটা অবাক হয়ে বলল। কথাটা বলা শেষ হতে না হতেই আরু লোকটাকে জড়িয়ে ধরল, তারপর তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগল লোকটার বুকে। কতদিন পর নিজের প্রিয় মানুষটাকে পেয়ে আর সামলাতে পারছে না নিজেকে। এতদিন আরিশকে শুধুমাত্র ওর কল্পনাতেই পেয়েছে, আর যেখান থেকে বারবার আরিশ হারিয়ে গেছে, কিন্তু আজকে আরিশ আর হারিয়ে যাচ্ছে না, ওর বাহু ধরেই আবদ্ধ সে। লোকটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। আশেপাশের অনেক লোক ওদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে পাশ থেকে একটা মহিলা বলে উঠল, এটা সেই লোকটা না যিনি দ্য সিটি অফ মেক্সিকো ম্যাগাজিনে মডেল হিসেবে কাজ করে, যার খবরাখবর ম্যাগাজিনে ছাপানো হয়। কথাটা আরুর কানে গেল। ওনার কথা শুনে আরু লোকটাকে ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে এবার তার কলার ধরে বলল, আপনি একজন ব্যভিচারী, আপনি আমার সাথে অন্যায় করেছেন, কেন ছেড়ে চলে গিয়েছিলেন? আমি কি একবারও তা বলেছিলাম?
নিজের ছেলেটার কথা একবারও মনে হয়নি আপনার যে আপনি চলে গেলে আপনার ছেলেটা কি হবে, আপনার স্ত্রীর কি হবে, আর ওনারই বা কেন আপনার নামে এসব বলছেন? কেন কেন কেন? লোকটা আরুর কথায় অবাক হচ্ছে তা ওনার মুখের ভাবভঙ্গিতে স্পষ্ট। আরুর কথার মাঝখানে হঠাৎ আবির আসলো। আবির লোকটাকে দেখে অবাক হয়ে আরুকে থামিয়ে দিয়ে বলল, কি হয়েছে? আপনি ওনার কলার ধরেছেন কেন? উনি কি আপনার সাথে কোনো বাজে ব্যবহার করেছেন? আরুর সামনে থাকা লোকটা আবিরের দিকে তাকিয়ে বলল, ও ভাই, আপনার কি আমাকে দেখে ডাকাত মনে হয় যে আমি ভোরবিকালে ওনার সাথে বাজে ব্যবহার করব? আমার কি দোষ? ওই মহিলাটিই তো আমাকে নিজের স্বামী বলে দাবি করছেন। আমি তো কিছুই বুঝতে পারছি না, হয়তো ওনার মাথায় কোনো সমস্যা আছে। ভাই, আপনি ওনাকে এখান থেকে নিয়ে যান তো। আরু এবার লোকটার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি একদম মিথ্যা বলবেন না। মিথ্যা জিনিসটা আপনার নামের সাথে যায় না। আপনি আরিশ খান, আর আরিশ খান কখনো মিথ্যা বলে না। লোকটা অবাক হয়ে বলল, আমি তো নিহান আবরার, আরিশ খান হলাম কবে? জানি আমি অভিনয়টা বেশ ভালোই করি, তবে এভাবে নিজের ভোল পাল্টে দেব? ও মাই গড! আপনি নিহান হতে পারেন না। আপনি শুধু আমার আরিশ, শুধু আমার আরিশ। আরিশকে ঝাপটে ধরে আবির এবার আরুর হাতটা ধরে বলল, এই সমস্ত ফালতু লোক আপনার স্বামী হতে পারে না। হতে পারে তার মুখের সাথে মিল আছে, তবে এটা উনি নই। আরু খানিকটা অবাক হল আবির ওর হাত ধরাতে, আর আবিরই বাকি করে জানল যে আরিশ কেমন দেখতে। কথাটা শেষ করেই আবির আরুর হাত ধরে আর আরশিয়ানকে কোলে নিয়ে চলে যেতে নিলেই নিহান নামের লোকটা বলল, এই যে ম্যাডাম, শুনছেন? অভিনয়টা কিন্তু আমি বেশ ভালোই পারি। আপনি চাইলে আপনাকেও আমার সঙ্গে নেব পার্টনার হিসাবে। বলে আরুর দিকে চোখ মেরে গান ধরল, শুন মেরি শেহজাদি, মে হু তেরা শেহজাদা। আরুকে আবির টেনে নিয়ে যাচ্ছে আর আরু ঘাড় ঘুরিয়ে প্রিয় মানুষটাকে দেখছে। নিহানের মুখে আছে সেই চিরচেনা মুচকি হাসি, যেটা আরিশের মুখেও সবসময় থাকত আর যেটার প্রেমে আরু বারবার পড়েছে। আরুর হাত ধরে টানতে টানতে আবির আরুকে রুমে এনে আরুর হাতটা ছেড়ে দিতেই আরু অগ্নিদৃষ্টি নিয়ে আবিরের দিকে তাকিয়ে বলল, আপনার সাহস হয় কি করে আমাকে এখানে এভাবে টেনে আনার? আর আপনি আমার হাত ধরলেন কোনো সাহসে? আবিরের মাথাটা এমনিতেই গরম ছিল, আর তার ওপর আরুর এমন চিল্লাপাল্লা শুনে ওর মাথা আরও গরম হয়ে গেল। আরুর কথাটা শুনে রেগে গিয়ে বলল, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি ওইভাবে পার্কের অত লোকজনের মধ্যে অন্য একজন লোককে নিজের স্বামী বলে দাবি করেছেন। সবাই তো আপনাকে পাগল বলবে। এমনিতেই আপনি যা করেছেন সেটা পুরো বিল্ডিং রটে গেছে অলরেডি, তার ওপর এগুলোকে বাইরের লোককে না জানালেই কি নয়? আপনি যা যা করছেন সেগুলো শুনে সমাজের লোকেরা কি বলবে? আরু এবার আঙ্গুল উঁচিয়ে বলল, একবার বলেছি না আমি সমাজের লোকের পরোয়া করি না? বারবার আমাকে সমাজের মাঝখানে টেনে আনবেন না। আপনি যে সমাজের কথা বলছেন সে সমাজের মায়া আমি বহুদিন আগেই ত্যাগ করে চলে এসেছি। আমার সমাজটা ভিন্ন। আমার সমাজে প্রতিবাদী মায়েরা লড়াই করে বিলাসিতাপূর্ণ জীবনযাপনকারীরা নয়। আর সেটা আপনি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন সেটা ততই আপনার জন্যই ভালো। সবচেয়ে ভালো হয় যদি আপনি আমার আরশিয়ানের কোনো ব্যাপারই না আসেন। এতদিন অনেক প্রকার উপকার করেছেন যার ঋণ কখনো শোধ করতে পারব না আমি, তাই দয়া করে সেই ঋণের পরিমাণটা আর বাড়াতে আসবেন না। পারলে আমার আর আমার ছেলের থেকে দূরে থাকুন। এটাই আমাদের জন্য ভালো হবে আর আপনার জন্যও। আরুর এমন কথা শুনে আবির রেগে গিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আবির বেরিয়ে যাওয়াতে আরু একেবারে অনুতপ্ত নয়, কারণ ওর মনে যা এসেছে সমস্ত সত্যি কথাটাই ও বলেছে। আরু লক্ষ্য করেছে যে আবির এই কদিন যেচে আরুর জীবনে প্রবেশ করার চেষ্টা করছে, যে জিনিসটা ওর একদমই ভালো লাগছে না। তাই কথাগুলো এই মুহূর্তে আবিরকে বলার দরকার ছিল। আবির চলে যেতেই আরশিয়ান আরুর হাত ধরে ডাকতে ডাকতে বলল, মাম্মাম, ওই লোকটা কে ছিল? আরু এবার আরশিয়ানকে বিছানায় বসিয়ে আরশিয়ানকে নিজের সাথে জড়িয়ে ধরে বলল, ওটা তোমার পাপা আরশিয়ান, ওটা তোমার পাপা। তোমার পাপা ফিরে এসেছে। উনি যতই বলুক যে উনি আরিশ খান নন, কিন্তু আমি জানি উনিই আরিশ খান।
উনাকে চিনতে আমার এতটুকুও ভুল হবে না কখনো। আরশিয়ান সমস্তটা না বুঝলেও এটুকু বুঝতে পারল যে লোকটা তার পাপা। কথাটা ভেবেই মুখের হাসিটা চওড়া করে আরুকে শক্ত করে জড়িয়ে ধরল। তার পাপা আবার ফিরে এসেছে, আর আরশিয়ান তার পাপাকে সামনাসামনি দেখল। এখন থেকে স্কুলে গিয়ে সে ও বলতে পারবে আমার পাপা সুপারম্য ন। আরশিয়ান আবার তার পাপাকে ফিরে পেতে চায়, তার মাম্মামের মুখে হাসি দেখতে চাই। দেখুন আন্টি, আমি আর কি বলবো, সবই তো আপনারা জানেন। আমার স্ত্রী বিয়ের 5 মাস পরে মারা যান কঠিন অসুখে। অনেক চেষ্টা করেও তাকে আমি বাঁচাতে পারিনি। কথাটা বলতেই ইলমাজের চোখের জল চিকচিক করে উঠল। পলক ঝপকালেই জল টপটপ করে গড়িয়ে পড়বে। বাড়ি ভর্তি লোকজনের সামনে তার মনের কথাগুলো ব্যক্ত করছে ইলমাজ। মনে একরাশ অভিমান জমা রয়েছে সমস্ত কিছুর প্রতি, তাছাড়া আরুর প্রতি যা হয়েছে তার জন্য নিজেকে দোষী মনে করে ও। আহান মেয়েকে কোলে নিয়ে বসে আছে আর সব মনোযোগ সহকারে শুনছে, কারণ যা হচ্ছে সেগুলো সব শোনার খুব দরকার। হঠাৎ ওর 1.5 বছর বয়সী বাচ্চা মেয়েটা উঠতেই আহান সানাকে ডেকে বলল। সানা মুগ্ধতা কাঁদছে, ওকে নিয়ে যাও, ওর হয়তো খিদে পেয়েছে। সানা হাত মুছতে মুছতে এসে মুগ্ধতাকে কোলে নিয়ে চলে যেতে নিলেই ইলমাজের কথাটা শুনে খানিকটা থেমে গেল। হঠাৎ ইলমাজ আবার বলতে শুরু করল। মৃন্ময়ী 4 মাসের অন্তঃসত্ত্বা ছিল, কত আশা ছিল ওর আমাদেরও একটা এমন ফুটফুটে মেয়ে হবে, তারও একটা সুন্দর নাম দেবে, কিন্তু তার আগেই তো সবকিছু শেষ হয়ে গেল। ইলমাজের কথা শুনে আহানের ভ্রুজোড়া কুঁচকে এল। ইলমাজের কথা শুনে তার কথার পরিপ্রেক্ষিতে বলল, তা কি এমন রোগ হয়েছিল আপনার স্ত্রীর যে আপনার স্ত্রী মারা গেলেন? এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, এই রোগটা হয়েছিল তার? হ্যাঁ, মানলাম আপনার স্ত্রীর এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস হয়েছিল, কিন্তু এটা তো দ্বিতীয়বার প্রেগনেন্সির সময় বেশিরভাগ সময় হয়, কিন্তু আপনার ওয়াইফ তো প্রথমবার প্রেগনেন্ট তাহলে? আহানের কথা শুনে ইলমাজ খানিকটা থতমত খেয়ে গেল, তবুও নিজেকে সামলে নিয়ে বলল, প্রথমবারই তো। মায়ের RH ফ্যাক্টর পজিটিভ আর বাচ্চার RH ফ্যাক্টর নেগেটিভ হওয়ার দরুন অনেক কমপ্লিকেশন দেখা যায়, তাই বেবিটাকে মিসক্যারেজ করে দিতে বলা হয়। ডাক্তার নিশ্চয়ই বেবিটাকে মিসক্যারেজ করার কথা বলেছে, কিন্তু আপনার স্ত্রী কেন বেবি মিসক্যারেজ করাননি? কেন এত বড় একটা রিস্ক নিতে গেলেন? কথা শুনে ইলমাজ থমকে গেল। হঠাৎ করে আহানকে থামিয়ে দিয়ে আরমান সাহেব বলে উঠলেন, আহান, তোর কি সব জায়গায় এমন করতে হবে ডক্টর বলে? আরে ইলমাজ কি তোর মতো ডক্টর যে ওইসব ব্যাপারে ও এতটা ডিটেইলসে জানবে? এসব ছাড়, আর ও কি বলতে চাইছে সেটা শোন। এবার ইলমাজ বলে উঠল, আরু যদি আমাকে বিয়ে না করতে চাই তাহলে আমার তাতে কোনো আপত্তি নেই, কারণ ও তো একটা নিজস্ব জীবনের স্বাধীনতা বলে কিছু আছে, নিজের মতামত প্রকাশের সম্পূর্ণ অধিকার আছে, তাই ওকে জোর করলে, ওর মতবিরোধে কিছু করলে সেটা ঠিক হবে না, বরং অন্যায় হবে ওর প্রতি, তাই আমি জোর করে কোনো কিছু চাই না। আহান কিছু বলতে যাবে তার আগেই আরমান সাহেব বলে উঠলেন, আরশিয়ান আছে বলেই হয়তো আরুর এগুলোকে মেনে নিতে সমস্যা হচ্ছে, কিন্তু আমরা যদি মাথা ঠান্ডা রেখে ওকে সবটা বোঝাই তাহলে আমি নিশ্চিত আরু বুঝবে, আর ও এতটাও অবুঝ নয়। আগের দিন রাগের মাথায় আমিও অনেক উল্টাপাল্টা বলে ফেলেছি, আমার মাথারও কোনো ঠিক ছিল না। উনার এমন কথা শুনে আহান আর না বলে পারল না, ও যদি বিয়ে না করতে চায় তাহলে ওকে জোর করছো কেন? অযথা জোর করে কারোর মতবিরোধে কিছু করে সেটা কখনো শান্তিপূর্ণ হয় না। ও যদি আরশিয়ানকে নিয়ে একা ভালো থাকতে চাই তো থাক না, কেন ওর জীবনে হস্তক্ষেপ করছো? আরমান সাহেব মুচকি হেসে বললেন, মুগ্ধতা বড় হচ্ছে আহান, যখন মুগ্ধতার বিয়ে হবে তখন তুই বুঝবি, এটাও বুঝবি যে একটা বাবার তার মেয়েকে নিয়ে কতটা চিন্তা থাকে। বলে উনি চোখের চশমাটা খুলে চোখের জলটা মুছে নিয়ে ঘরের দিকে চলে গেলেন। বাবার এমন কথা শুনে আহান আর কিছু বলতে পারল না। আরশিয়ান বসে বসে কার্টুন দেখছে আর আরু আইসক্রিমটা ফ্রিজে রাখছে। আরশিয়ানের দিকে আর চোখে তাকিয়ে ফ্রিজের দরজাটা বন্ধ করল। আরশিয়ান রোজই বাহানা করে আইসক্রিম খাওয়ার জন্য, কিন্তু আরু খেতে দেই না, কিন্তু আজকে হঠাৎ কি মনে হলো নিজেই আইসক্রিম অর্ডার দিয়েছে। তবে এখনও আরশিয়ানকে দেখায়নি।
আরশিয়ানকে দেখালেই এখন খাওয়ার জন্য বাহানা করবে আর আরু দিতে না পড়লে ছেলেটা মনে মনে কষ্ট পাবে, তাই আরশিয়ানের থেকে লুকিয়ে রেখেছে। ফ্রিজের দরজাটা বন্ধ করে আরু রোজকারের দিনের মতো আজকেও ব্যালকনিতে গেল, হয়তো নিহান নামক ছদ্মবেশী মানুষটাকে একটাবার দেখবে সেই আশায়, যদিও ও জানে না যে আরিশ সেখানে থাকে কি থাকে না, কিন্তু রোজই মানুষটাকে এই জায়গাটাই ও দেখতে পায়, সেটা ওর কল্পনা হোক বা ওর বাস্তবে। বাইরে ফুরফুরে হাওয়া বইছে আর আরু বাসাতে নিজেকে ভাসিয়ে দেওয়ার চেষ্টায় আছে। সমাজের এই কুলসিতার মাঝে আরুর মাঝে মাঝে বড্ড ইচ্ছা করে সবকিছুর মিছে মায়া ত্যাগ করে দূরে কোথাও হারিয়ে যেতে, শুধুমাত্র আরশিয়ানের জন্য যেতে পারে না। আরিশয়ান স্বাবলম্বী হলে আরু আরশিয়ানের বিয়ে দিয়ে সবকিছুর মায়া কাটিয়ে চলে যাবে, কারোর বোঝা হয়ে ও থাকতে চায় না। বেশ অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু আজকে আর অন্য দিনের মতো আরিশ নেই দেখে আরুর মনটা খারাপ হয়ে গেল। আরিশকে ও নিজের কাছে ফিরিয়ে নেবেই, নিজের জন্য না হলেও আরশিয়ান এর জন্য। সকাল সকাল আরশিয়ানের স্কুলের বাস এসে আরশিয়ানকে স্কুলে নিয়ে গেছে। আরু অফিসে যাবে বলে রেডি হচ্ছে। আজ আরশিয়ানের স্কুলের দ্বিতীয় দিন, তাই তার আর একা যেতে সমস্যা হয়নি। প্রথম দিন আরু নিয়ে গিয়েছিল। অফিসে আরুর প্রমোশন হয়েছে, মাইনে ৬,০০০ টাকা বেড়েছে। এবার আর সবকিছু সামলাতে খুব বেশি একটা অসুবিধা হবে না, ভালোভাবেই মাস চলে যাবে। প্রায় ১ সপ্তাহ হয়ে গেল আরু আরিশকে অনেকবার খোঁজার চেষ্টা করেছে, কিন্তু সেই দিন পার্ক থেকে যে আরিসের থেকে দূরে চলে এলো, তারপর আর আরিশকে খুঁজে পায়নি আরু। যদিও বা আরশিয়ান অনেকবার ওকে জিজ্ঞাসা করেছে যে তার পাপা কোথায়, কিন্তু আরু কোনো উত্তর দিতে পারেনি, কারণ সে নিজেকে খুঁজে পায়নি আরিশকে। এই নিয়ে আরশিয়ান মাঝে মাঝে মন খারাপ করে থাকে। এত বছর পর ও যখন নিজের বাবাকে পেয়েছে তখন তার ভালোবাসাটাও পাবে ভেবেছিল, কিন্তু তা আর হলো কোথায়। ছেলের এই কষ্টটা মেনে নিতে আরুর নিজেরও কষ্ট যাচ্ছে। যতই চেষ্টা করছে ওর জীবনের কুলসিতা ও আরশিয়ানের জীবনে পড়তে দেবে না, তাতেও কোনো লাভ হচ্ছে না। সেই কোনো না কোনোভাবে আরশিয়ানের ছোট্ট মনটা কষ্ট পাচ্ছে বারবার। টিফিনের বাক্সটা ব্যাগে গুছিয়ে নিয়ে আরু রুম থেকে বেরিয়ে যাবে, তখনই দরজায় বেল পড়তেই আরু খানিকটা অবাক হল। এখন আবার কে? তাড়াতাড়ি করে দরজাটা খুলতেই দেখতে পেল ওর বাবাকে। ওর বাবাকে দেখেই সকাল সকাল মাথাটা গরম হয়ে গেল। আগের দিন ওর সাথে উনি যা ব্যবহার করেছেন, তারপরে উনার সাথে কথা বলার কোনো প্রশ্নই ওঠে না। উনাকে দেখে আরু কঠিন হয়ে বলে উঠল, কি ব্যাপার, তুমি এখানে এত সকালে? হঠাৎ উনি সামান্য মুচকি হাসি দিয়ে বললেন, শুধু আমি একা না রে, আরেকজন ও আছে আমার সাথে। উনার কথাটা শুনে আরুর ভ্রু কুঁচকে এলো, তারপরে কৌতূহলী সাথে বলল, কে? আরুর বলাকে শব্দটা শুনে পাশ থেকে বেরিয়ে এল ইলমাজ। পরনে লাল রঙের একটা পাঞ্জাবি, হাতে একটা ঘড়ি, মুখটা শুকনো লাগছে। দেখে মনে হয় অনেক দিন যেন আপনজনের ভালোবাসা থেকে বঞ্চিত, খেয়াল রাখার মতো কেউ নেই। ইলমাজকে দেখে আরু খানিকটা হতভম্ব হয়ে গেল। তাড়াতাড়ি করে ইলমাজের থেকে চোখ সরিয়ে নিয়ে ওর বাবাকে বলল, তোমরা এখানে? আর তোমার সাথে এই লোকটা কেন এসেছে? আরুর বাবা বললেন, দেখ মা, তুই তো জানিস ইলমাজের ওয়াইফ মারা গেছে, একা থাকে আর তুইও একা একা থাকিস, তাই বাকিটা জীবন ভালোভাবে থাকতে সকল মনোমালিন্য দূর করে বিয়েটা করে ফেল। ইলমাজ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, বুঝতে পারছে যে এখনই আরও একটা বড় দাঙ্গা হাঙ্গামা বাঁধাবে। ইলমাজ যা ভাবল তাই হল। ক্ষণিকের মধ্যে আরু গর্জে উঠে বলল, বেরিয়ে যাও এখান থেকে, আর কখনো যেন আমার আর আমার ছেলে ত্রিসীমানায় তোমাদেরকে না দেখি। আর এই যে আমি কি আপনাকে বলেছি যে আমি আপনাকে বিয়ে করব? কেন নিজেরা যেছে যেছে অপমানিত হতে আসেন বারবার? আর আপনারা কি আত্মসম্মান বোধ বলে কিছু নেই? ইলমাজের দিকে তাকিয়ে একটু সুযোগ পেয়েছেন আর তৎক্ষণাৎ সুযোগের সদ্ব্যবহার করতে চলে এসেছেন। ইলমাজ আর চুপ করে না থেকে মুখ ফুটে বলল, দেখো, তুমি ভুল বুঝছ আমাকে। আমি বুঝেছি, আর আমার যা বোঝার তা বোঝা হয়ে গেছে। এখন আপনারা এখান থেকে বেরিয়ে যান, না হলে আমি সিকিউরিটি এনে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব। আরুর বাবা রাগে ফুঁসতে ফুঁসতে বললেন, একটু বাড়াবাড়ি করে ফেলছিস। বারবার বলি মেয়ে মানুষের অত তেজ ভালো না। আমার তেজ কতটা তুমি হয়তো তা এখনো জানো না। কথাটা বলে আরু রুমে তালা দিয়ে বেরিয়ে গেল ও।
ও বেরিয়ে যেতেই ইমরান সাহেব ইলমাজকে বলল, মেয়েটার তেজ দেখলে একবার বাগে পাই শুধু। ইলমাজ ওনার কাঁধে হাত রেখে বলল, আপনি কষ্ট পাবেন না আঙ্কেল, রাগের মাথায় বলছে, ও শান্ত হয়ে গেলে ওর রাগও চলে যাবে, হয়তো আরিশের এই চলে যাওয়াটাকে মেনে নিতে পারছে না। যত তাড়াতাড়ি বুঝবে ততই ভালো। ল্যাপটপের দিকে মনোযোগ নিয়ে অধীর আগ্রহে তাকিয়ে আছে, দেখে মনে হচ্ছে বড় কোনো রহস্য উদ্ঘাটন করতে চলেছে। ল্যাপটপের স্ক্রিনে থাকা আরিশের ছবিটার দিকে তাকিয়ে আছে, একটা মডেলের সাথে খুবই অন্তরঙ্গ অবস্থায়। ছবিটা দেখে আরুর হাতের লোমগুলো শিউরে উঠল, আর যাই হোক আরিশকে অন্য কারোর সাথে সহ্য করতে পারবে না। রীতিমতো ছবিটা দেখে রাগে ফুঁসছে আরু, সামনে আরিশ থাকলে হয়তো ওকে ক্ষতবিক্ষত করে দিত। হঠাৎই কোনো পুরুষালী কণ্ঠস্বর পেয়ে আরু পিছন ঘুরে তাকাতেই দেখল আবির দাঁড়িয়ে আছে। আবির দেখে আরু অবাক হল, তবুও স্বাভাবিকভাবেই বলল, কি ব্যাপার আপনি এখানে? দরকারে এসেছি। কি দরকার? ভ্রু কুঁচকে আরুর কথার উত্তরে আবির আরুকে ওর দরকারটা জানালো। আরু আবিরকে বলল, আপনি বাইরে দাঁড়ান, আমি আসছি। ওকে। আরু সেখান থেকে অফিসের কিচেনে গিয়ে শেফকে বলল, মিনা, কোনো এক্সট্রা ছুরি আছে? হমম আছে আপা, আপনার কি দরকার? কোন হমম দরকার? আরুর কথাটা শুনে মিনা একটা বেশ ধারালো আর নতুন ছুরি আরুকে দিয়ে বলল, আপা সাবধানে কাটিয়েন, অনেক ধার। আরু মুচকি হেসে বলল, চিন্তা করো না, সঠিকভাবে ব্যবহারই করব। কথাটা বলে আরু অফিসের বাইরে এসে দাঁড়ালো। আবির গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, আরু ও গাড়িতে উঠে বলল, চলুন যাওয়া যাক। হমম। গাড়ি এসে থামল একটা ছোট্ট বাংলোর সামনে। পুরো বাংলোটা গাছগাছালি দিয়ে ভরা, ফুলের বাগান, খুব সুন্দর একটা পরিবেশ। আরু গাড়ি থেকে নেমে চারিদিকে একটু চোখ বুলিয়ে নিয়ে আবিরকে বলল, আপনি এখানেই থাকুন, আমি আসছি। আবির আরুর কথা শুনে অবাক হয়ে বলল, আমি যাই, যদি আপনার কোনো কাজে আসি। এতদিনেও তাহলে আপনার ভুল ধারণাটা আমি ভাঙাতে পারানি দেখছি। আবির থতমত থেকে বলল, মানে? আরও একটা তাচ্ছিল্যর হাসি হেসে বলল, এই যে এতদিনেও আপনি আমার সাহসিকতার দৌড় কতটা সেটা আপনাকে বোঝাতে পারিনি, আমাকে ফুটবল ভেবে ভুল করছেন আপনি। আবির আর কিছু বলল না। আরু আবিরের দিকে একবার তাকিয়ে বলল, আমি আসছি। আরু বাড়ির সামনে গিয়ে বেল বাজাতেই একটা সার্ভেন্ট এসে দরজাটা খুলে দিয়ে বলল, কে আপনি? আরুষি খান, আপনাদের স্যার বাসায় আছে? হমম আছে, আপনার কি কোনো দরকার আছে স্যারের সাথে? হমম, আচ্ছা আসুন। আরুকে নিয়ে উনি ড্রংরুমে নিয়ে বলল, আপনি এখানে বসুন, আমি স্যারকে ডাকছি, স্যার শুটিংয়ে যাবেন। কথাটা বলে উনা বিশাল অকৃতির কিচেনে ঢুকে গেলেন। আরিশের সাথে দেখা করার জন্য ওকে অপেক্ষা করতে এই জিনিসটা যে আরও কিছুতেই মানতে পারছে না। আর কোনোরকম দেরি না সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। উপরে উঠতেই অবাক হল, কারণ উপরে কেবলমাত্র একটাই রুম আর পুরোটা ব্যালকনি। সেই দিক থেকে চোখ সরিয়ে আরও হাট করে দরজাটা খুলে রুমের ভিতর ঢুকে গেল। রুমের ভিতর ঢুকতেই আরুর হার্টবিট বেড়ে গেল। সামনে লোকটা উন্মুক্ত শরীর নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আয়নাতে আরুকে দেখছে যে আরু তার দিকে এগিয়ে আসছে। আরু এগিয়ে গিয়ে মানুষটার সামনে গিয়ে দাঁড়ালো। মানুষটাও আরুর দিকে তাকিয়ে আছে নিষ্পলকভাবে। আরু কাপা কাপা হাতটা মানুষটার দিকে এগিয়ে যেতেই লোকটা আরুর হাতটা ধরে আরুকে নিজের সাথে মিশিয়ে নিল। আরুর পিঠ মানুষটার বুকে, আয়নাতে দুজনকে দেখা যাচ্ছে। লোকটা এবার আরুর কাঁধ থেকে চুল সরিয়ে আরুর কাঁধের ওপর ঠোঁট বসিয়ে গভীরভাবে স্পর্শ করতেই আরু খানিকটা কেঁপে উঠল। ওনার এমন ছোঁয়া আরুর নেশা ধরিয়ে দিতেই যথেষ্ট। আরুকে নিজের দিকে ঘুরিয়ে আরুর থুতনিতে থাকা তিলটাতে ঠোঁট বোলাতেই আরুর যেন হুঁশ ফিরে এলো। কোনোরকম কোনো কথা ছাড়াই কেবলমাত্র ওনার ছোঁয়াতেই আরু আবেগে ভেসে যাচ্ছে। হুট করে কোমরে গুজে রাখা ছুরিটা আরিশের গলায় চেপে ধরল। ধারালো ছুরিটার একটা কোনা গলায় লেখে খানিকটা কেটে রক্ত বেরোচ্ছে।
আরু দাঁতে দাঁত চেপে বলল, কে আপনি? চলবে।